হ্যালো, কি অবস্থা তোমাদের বলো। আচ্ছা, আজকে আমরা ক্লাস করব আমাদের বৃত্ত চ্যাপ্টারের 8.2 এর কনসেপ্ট ক্লাস। ঠিক আছে, আমরা কিন্তু গত ক্লাসে 8.1 এর কনসেপ্ট ক্লাস সেই সাথে অনুশীলনী ক্লাস সলভ করেছি, তাই না? সো তোমরা যারা এখনও সেই ক্লাসটা করোনি তারা আমার এই ভিডিওর নিচে কমেন্ট বক্স চেক করো কিংবা ডেসক্রিপশন বক্স চেক করো, সেখানে আমাদের কোর্সের লিঙ্ক দেওয়া থাকবে। সেই কোর্সের লিঙ্ক থেকে আমাদের কোর্সে এনরোল করে আমাদের বাকি ক্লাসগুলো করে নাও। ঠিক আছে, তাহলে কথা না বাড়িয়ে চলো শুরু করি আজকের 8.2 এর কনসেপ্ট ক্লাস। আচ্ছা, আমাদের এই 8.2 এর কনসেপ্ট ক্লাসের মেইন থিম কি হবে ভাইয়া? বৃত্তচাপ হবে। কি নিয়ে ভাইয়া? বৃত্তচাপ নিয়ে। তোমাদেরকে মনে আছে 8.1 এর অনুশীলনীতে কিছু উপপাদ্য প্রমাণ করার সময় আমরা এই টার্মটা সম্পর্কে জেনেছিলাম, বৃত্তচাপ, তাই না? তো তখন আমি তোমাদেরকে বলেছিলাম যে 8.2 এ গেলে এই বৃত্তচাপ নিয়ে আমরা আর একটু ডিটেলসে জানবো। সো চলো শুরু করি। দেখো, বৃত্তের যে কোনো দুইটি বিন্দুর মধ্যের পরিধির অংশকে চাপ বলে। মানে কি ভাইয়া? মানে হচ্ছে ধরো এটা একটা বৃত্ত, এটা একটা কি আমার বৃত্ত। এই বৃত্তের যে কোনো দুইটা বিন্দু নাও, তোমরা যে কোনো দুইটা বিন্দু নাও। ধরো হচ্ছে এটা একটা বিন্দু আমার, এই যে ধরো এটা আমার একটা বিন্দু, এটা একটা বিন্দু, আবার ধরো এটা একটা বিন্দু। ঠিক আছে, দুইটা বিন্দু না, এটার নাম দাও এ, এটার নাম দাও বি। এখন এই যে দুটো বিন্দু একটু ভালো করে খেয়াল করে দেখো তো ভাইয়া, এই দুটো বিন্দুর মধ্যবর্তী যে পরিধিটা আছে, এর মধ্যবর্তী যে পরিধিটা আছে, এই যে এটা, এই যে মধ্যবর্তী পরিধিটা আছে, সেই পরিধিটাকে কি বলা হয়? বৃত্তচাপ বলা হয়। সেই পরিধিটাকে কি বলা হয় ভাইয়া? বৃত্তচাপ বলা হয়। তার মানে এখানে এই বিটাকে কি বলবো? আমি একটা বৃত্তচাপ বলবো। আচ্ছা, এবার দেখো এখানে কি লিখেছে, এ ও বি দুটি বিন্দুর মাঝে বৃত্তের অংশগুলোকে লক্ষ্য করি। দেখা যায় দুটি অংশের একটি অংশ ছোট, অন্যটি তুলনামূলকভাবে বড়। আচ্ছা, এখানে এটা কি বলেছে ভাইয়া? ডিটেলস আমি বলে দিচ্ছি, এরপর আমরা আবার পাঠ্য বই লাইনে চলে আসবো। একটু দেখো, এখানে এটা একটা আমার বৃত্তচাপ না? এই যে এটা আমার একটা বৃত্তচাপ না? হ্যাঁ ভাইয়া, এটা একটা বৃত্তচাপ। আবার একটু উল্টাভাবে যদি চিন্তা করি, একটু দেখো তো ভাইয়া, যে এখান থেকে যদি একটা বিন্দু ক্রিয়েট করি, আবার এখানেও যদি একটা বিন্দু কল্পনা করি, তার মানে কি উল্টা দিকেও একটা বৃত্তচাপ আছে না ভাইয়া? হ্যাঁ ভাইয়া আছে। সামনের দিকে একটা বৃত্তচাপ আছে, উল্টা দিকে একটা বৃত্তচাপ আছে। এখন এই বৃত্তচাপ হচ্ছে দুই প্রকার। কয় প্রকার ভাইয়া? দুই প্রকার। একটা হচ্ছে ছোট বৃত্তচাপ, একটা হচ্ছে বড় বৃত্তচাপ। এখন এই বড় বৃত্তচাপকে বলা হয় অধিচাপ। কি বলা হয় ভাইয়া? অধিচাপ। আর ছোট বৃত্তচাপকে কি বলা হয়? উপচাপ। কি বলা হয়? উপচাপ। আচ্ছা, এবার দেখো একটু পড়ি। দেখো তাহলে, এই যে ছোট অংশটিকে বলা হয় উপচাপ, বড় অংশটিকে বলা হয় কি? অধিচাপ। তার মানে কি, এই যে এই অংশটা এখান থেকে এতটুকু, এটা হচ্ছে আমার কি চাপ? এটা হচ্ছে আমার উপচাপ। কেন? এটা ছোট চাপ, উপচাপ। আবার এই যে এই অংশটা বড়টা, এটা আমার কি? অধিচাপ। এটা হবে কি আমার ভাইয়া? অভিচাপ, অধিচাপ। ক্লিয়ার? আচ্ছা গেল, তাহলে উপচাপ চিনলাম, অধিচাপও চিনলাম। এরপর কি দেখো তো, এ ও বি এই চাপের প্রান্ত বিন্দু এবং চাপের অন্য সকল বিন্দু তার অন্তস্থ বিন্দু। আচ্ছা, চাপের অন্তস্থ একটি বিন্দু আর নির্দিষ্ট করে চাপটিকে এ আর বি চাপ বলে অভিহিত করা হয়। আচ্ছা, এবং এ আর বি প্রতীক দ্বারা প্রকাশ করা হয়। আবার কখন উপচাপটি এ বি প্রতীক দ্বারা প্রকাশ করা হয়। বৃত্তে দুটি বিন্দু এ ও বি বৃত্তটিকে দুইটি চাপে বিভক্ত করে। একটু দেখো তো, এই বৃত্তটার দুইটা বিন্দু এ আর বি, এই চাপটা কি করছে? দুই ভাগে বিভক্ত করছে। একটা হচ্ছে এই ভাগ, একটা হচ্ছে উপরের ভাগ। নিচের ভাগটা কি ভাইয়া? অধিচাপ, আর উপরের ভাগটা কি? উপচাপ। গেল। এ ও বি এবং প্রান্ত বিন্দু ছাড়া চাপ দুটির অন্য কোনো সাধারণ বিন্দু নেই। আচ্ছা, পরের স্লাইডে যাই। এই দেখো ভাইয়া, এ একটা বিন্দু, বি আর একটা বিন্দু। এই দুটো বিন্দুর কারণে এই বৃত্তটা দুইটা ভাগে ভাগিত হয়েছে। একটা হচ্ছে কি উপরের দিকে চাপ, আর একটা হচ্ছে নিচের দিকে চাপ। উপরের চাপটা কি বলছে ভাইয়া? দেখো, এই দেখো আলাদা করে দিছে ওরা, আলাদা করে কি লিখছে? অধিচাপ। কি লিখছে ভাইয়া? অধিচাপ। আর নিচেরটাকে কি লিখছে ভাইয়া? উপচাপ। ক্লিয়ার? তাহলে অধিচাপ আর উপচাপ পুরোপুরি ক্লিয়ার ভাইয়া? ওকে। এবার দেখো, কোণ কর্তৃক খণ্ডিত চাপ। কোণ কর্তৃক খণ্ডিত চাপ। একটি কোণ কোনো বৃত্তে একটি চাপ খণ্ডিত বা ছিন্ন করে বলা হয় যদি চাপটির প্রত্যেক প্রান্তবিন্দু কোণটির বাহুতে অবস্থিত হয়। আচ্ছা, দুই নাম্বার কি? কোণটির প্রত্যেক বাহুতে চাপটির অন্তত একটি প্রান্তবিন্দু অবস্থিত হয়। তিন নাম্বার, চাপটির অন্তঃস্থ প্রত্যেকটি বিন্দু কোণটির অভ্যন্তরে থাকে। চাপটির অন্তঃস্থ প্রত্যেকটি বিন্দু কি ভাইয়া? ওটার অভ্যন্তরে থাকবে। আচ্ছা, চিত্রে প্রদর্শিত কোণটি ও কেন্দ্রিক বৃত্তে এ পি বি চাপ খণ্ডিত করে। চলো চিত্রটা দেখি।
আচ্ছা, এবার দেখো বৃত্তস্থ কোণ। দেখো বৃত্তস্থ কোণ কি ভাইয়া, একটু মনে করে দেখো 8.1-এর অনেক উপপাদ্য প্রমাণ করার সময় আমরা বৃত্তস্থ কোণ, কেন্দ্রস্থ কোণ এরকম কিছু ওয়ার্ড শিখেছিলাম, তাই না? এরকম কিছু ওয়ার্ড ইউজ করে আমরা উপপাদ্যগুলো প্রমাণ করতাম। তো এখন আমরা ডিটেলসে জানবো বৃত্তস্থ কোণ কি জিনিস। দেখো বৃত্তের দুটি যে পরস্পরকে বৃত্তের উপর কোনো বিন্দুতে ছেদ করলে এদের মধ্যবর্তী কোণকে বৃত্তস্থ কোণ বলা হয়। মানে কি ভাইয়া, একটু দেখো চিত্র দেখো, এটা ধরো আমরা একটা বৃত্ত, এই বৃত্তের যে কোনো দুইটা জ্যা আঁকো, যে কোনো দুইটা জ্যা আঁকো, তবে শর্ত কি জানো, এই দুইটা জ্যা যদি একটা কমন বিন্দুতে মিলিত হয়, এই দুইটা জ্যা যদি একটা কমন বিন্দুতে মিলিত হয়, তখন যে কোণটা উৎপন্ন করে সেই কোণটাকে বলা হয় বৃত্তস্থ কোণ। ক্লিয়ার? যেমন কি সাপোজ ধর এটা একটা আমার জ্যা, এবার এই জ্যাটা আরেকটা জ্যার সাথে একটা কমন পয়েন্টে মিলিত হয়েছে। দেখো তো এই পয়েন্টে মিলিত হয়েছে না? এই দেখো এই পয়েন্টেতে কি হয়েছে ভাইয়া, মিলিত হয়েছে। তাহলে দেখো এই যে আর এই যে এই পয়েন্টে মিলিত হয়েছে, যেহেতু মিলিত হয়েছে তাহলে এখানে একটা কোণ উৎপন্ন করছে না? হ্যাঁ উৎপন্ন করছে। এই কোণটাকে বলা হয় বৃত্তস্থ কোণ। এই কোণটাকে কি বলা হয় ভাইয়া? বৃত্তস্থ কোণ। বৃত্তস্থ কোণ। ক্লিয়ার? তাহলে বৃত্তস্থ কোণ কি জিনিস পারবো ভাইয়া? চলো এবার পরেরটাতে যাই। তাহলে চিত্রে এসিবি বৃত্তস্থ কোণ, দেখি চিত্রটা দেখি তো ওদের। এই দেখো এ সি বি, এই কোণটা কি কোণ ভাইয়া? বৃত্তস্থ কোণ। কেন বৃত্তস্থ কোণ? কারণ এখানে এসি জে এবং বিসি জে দুইটা পরস্পর কি এই সি বিন্দুতে মিলিত হয়েছে, আর সি বিন্দুতে মিলিত হওয়ার পর এখানে একটা মধ্যবর্তী কি ক্রিয়েট হয়েছে, মধ্যবর্তী একটা কোণ ক্রিয়েট হয়েছে, তাই এই কোণটাকে বলবো কি কোণ? বৃত্তস্থ কোণ। ক্লিয়ার ভাইয়া? ওকে। এবার দেখো একটি বৃত্তস্থ কোণ বৃত্তে যে চাপ খণ্ডিত করে কোণটি সেই চাপের উপর দণ্ডায়মান এবং খণ্ডিত চাপের অনুবন্ধী চাপে অন্তর্লিখিত হয়। পাশের চিত্রে বৃত্তস্থ কোণটি এপিবি চাপের উপর দণ্ডায়মান। দেখো তো এই কোণটা, এই বৃত্তস্থ কোণটা কোন চাপের উপর বিদ্যমান বা কোন চাপের উপর অবস্থান করে বলো তো? এই যে দেখো এপিবি, এই বৃত্তস্থ কোণটা এই চাপের উপর কি করে? বিরাজমান করে। এখন তোমাকে যদি আমি জিজ্ঞেস করি এই চাপটা কি ভাইয়া, অধিচাপ নাকি উপচাপ? প্রশ্ন কি, উত্তরটা কি হবে বলো তো? একটু কমেন্ট করে জানাও আমাকে, আমি কিন্তু এটা বলবো না। এপিবি কি চাপ, অধিচাপ নাকি উপচাপ? কমেন্ট করে জানাও। আচ্ছা চলো এরপর দেখি। সো লক্ষণীয় যে এপিবি ও এইসিবি একে অপরের কি অনুবন্ধী চাপ। এই যে কোথায় গেল, এই এপিবি আর এসিবি একে অপরের কি অনুবন্ধী চাপ। একে অপরের কি চাপ ভাইয়া? অনুবন্ধী চাপ। অনুবন্ধী চাপ। আচ্ছা ডান। এবার দেখো মন্তব্য দেখো, বৃত্তের কোনো চাপে অন্তর্লিখিত একটি কোণ হচ্ছে সেই কোণ যার শীর্ষবিন্দু ওই চাপের একটি অন্তস্থ বিন্দু এবং যার এক একটি বাহু ওই চাপের এক একটি প্রান্ত বিন্দু দিয়ে যায়। বৃত্তের কোনো চাপে দণ্ডায়মান একটি বৃত্তস্থ কোণ হচ্ছে ওই চাপের অনুবন্ধী চাপে অন্তর্লিখিত একটি কোণ। ঠিক আছে? আচ্ছা আচ্ছা এবার দেখো কেন্দ্রস্থ কোণ চিনি। এবার বৃত্তস্থ কোণ তো চিনা শেষ, তাই না? দুইটা যে যে বিন্দুতে মিলিত হয় এরপর যে কোণটা ক্রিয়েট করে সেই কোণটা কি আমার বৃত্তস্থ কোণ। এখন আসি কেন্দ্রস্থ কোণের কাছে। কেন্দ্রস্থ কোণ কি ভাইয়া? একটু ভাবো তো, কেন্দ্রস্থ কোণের নামের দিকে লক্ষ্য করো। কেন্দ্রস্থ মানে কি? কেন্দ্রে যে কোণটা উৎপন্ন করে সেটাই হচ্ছে কি কোণ? কেন্দ্রস্থ কোণ। সহজ ভাষায় যদি বলি, একটু দেখো একটি কোণের শীর্ষবিন্দু কোনো বৃত্তের কেন্দ্রে অবস্থিত হলে, দেখো কি বলেছে, কোনো একটা কোণের শীর্ষবিন্দু যদি, শীর্ষবিন্দু কি চিহ্নিত তাই না? কোন একটা কোণের শীর্ষবিন্দু যদি বৃত্তের কেন্দ্রে অবস্থিত হয়, আগেই বলেছি কিন্তু বৃত্তের কেন্দ্রে যে কোণটা তৈরি হয়, তাই না? সো কোনো একটা কোণের শীর্ষবিন্দু যদি বৃত্তের কেন্দ্রে অবস্থিত হয় তখন কোণটিকে বলবো বৃত্তের এক একটি কেন্দ্রস্থ কোণ। এবং কোণটি বৃত্তে যে চাপ খণ্ডিত করে সেই চাপের উপর তা দণ্ডায়মান হয়। পাশের চিত্রে এওবি কোণটি কেন্দ্রস্থ কোণ। দেখি তো এওবি, এই দেখো এটা আমার বৃত্ত ছিল, এটা আমার বৃত্তের কেন্দ্র ছিল। এই কেন্দ্রে এই রশ্মি আর এই রশ্মি মিলিত হওয়ার পর এখানে কি এটা আমার শীর্ষবিন্দু না? এই শীর্ষবিন্দুটা বৃত্তের কেন্দ্রে মিলিত হওয়ার পর এখানটা যে কোণটা উৎপন্ন করছে, মানে বৃত্তের কেন্দ্রে যে কোণটা আছে সেটা আমার কি কোণ? তাহলে এওবি, এওবি কি হবে ভাইয়া? কেন্দ্রস্থ কোণ হবে। কি হবে? কেন্দ্রস্থ কোণ। কেন্দ্রস্থ কোণ। এওবি হবে কেন্দ্রস্থ কোণ। কেন্দ্রস্থ কোণ। ক্লিয়ার? পারবো? পারা যাবে ভাইয়া? ওকে।
ওকে, এবার পরেরটা দেখি চলো। এপিবি চাপের উপর দণ্ডায়মান। আচ্ছা, একটা চাপের উপর দণ্ডায়মান আছে না, এটা দেখো তো, এই যে আবার দেখো এপিবি আবার একটা চাপের উপর দণ্ডায়মান। ওকে, প্রত্যেক কেন্দ্রস্থ কোণ বৃত্তে একটি উপচাপ খণ্ডিত করে। খুব ইম্পর্টেন্ট লাইন, এমসিকিউর জন্য দাগাই রাখো। কি কি বলেছে ভাইয়া? প্রত্যেক কেন্দ্রস্থ কোণ বৃত্তে একটি উপচাপ খণ্ডিত করে। তার মানে কি? প্রতিটা কেন্দ্রস্থ কোণ বৃত্তে একটা করে উপচাপ ক্রিয়েট করে। আচ্ছা, চিত্রে এপিবি একটি উপচাপ। বৃত্তের কোন উপচাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ বলতে এরূপ কোণকে বোঝায় যার শীর্ষবিন্দু বৃত্তের কেন্দ্রে অবস্থিত। আচ্ছা, অর্ধবৃত্তের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ বিবেচনার জন্য উপরের বর্ণনা অর্থবহ নয়। অর্ধবৃত্তের ক্ষেত্রে কেন্দ্রস্থ কোণ সরল কোণ এবং বৃত্তস্থ কোণ বিএসি সমকোণ। আচ্ছা, একটা উপপাদ্য দেখো এবার। বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। কি বলেছে ভাইয়া? বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণে কয় গুণ হবে? দ্বিগুণ হবে। এই লাইনটা যেমন উপপাদ্যের জন্য দরকারি খুব, তেমন এমসিকিউর জন্য খুব বেশি দরকার। ঠিক আছে, তাই ভালো করে লাইনটা মাথায় রেখো। চলো প্রমাণটা দেখি। এটা আমার কি চিত্র। এই উপপাদ্যটা ইম্পর্টেন্ট খুব, ঠিক আছে, তাই ভালো করে বুঝাচ্ছি, বুঝে নাও। একটু দেখো, এটা আমার একটা বৃত্ত এ বি সি, তার মধ্যে আমার এ বি আর এই সি কি দুইটা যায়, এবং ও আমার কি, ও হচ্ছে আমার কেন্দ্র, তাই না? এবার এই ও এ যোগ করলাম, সেমভাবে ও এর একটা লম্ব টানলাম ও বি, এখানে একটা টানলাম ও সি, এরপর এ বি আর এই সি যোগ করে দিলাম, ও এ আর ও বি আর ও সি যোগ করে দিলাম। এরপর ও এ কে ডি পর্যন্ত বাড়ালাম, অঙ্কন এটা ডি পর্যন্ত কি করলাম, বর্ধিত করলাম, তাহলে কি পেলাম? ওডি পেলাম। আচ্ছা, এবার দেখো কি লিখছি, বিশেষ নির্বাচন দেখো। মনে করি ও কেন্দ্র বিশিষ্ট এবিসি একটি বৃত্ত। হ্যাঁ, বৃত্ত। তার একই উপচাপ বিসির উপর দণ্ডায়মান বিএসি। এই যে বিএসি, এটা কি কোন চাপ বলো তো? এটা কোন চাপ? বিএসিটা কোন চাপ? অধিচাপ নাকি উপচাপ? এটা হচ্ছে অধিচাপ। তো এই অধিচাপের উপর যে কোণটা আছে, ঠিক আছে, সে কোণটা কি? বিএসি। এই বিএসি কোণটা কি বলতো? বৃত্তস্থ কোণ নাকি কেন্দ্রস্থ কোণ বলো তো ভাইয়া? এটা হচ্ছে বৃত্তস্থ কোণ। কেন বলো তো? এই যে দেখো দুইটা যে এ বি আর এসি যে এই পয়েন্টে মিলিত হয়েছে, তাহলে এটা কি কোণ? আমার বৃত্তস্থ কোণ। লিখলাম তাহলে কোণ বিএসি বৃত্তস্থ কোণ। এবার বলো ভাইয়া, কেন্দ্রস্থ কোণটা কোন দিকে? এই যে কেন্দ্রে যে কোণ উৎপন্ন করছে বিওসি, এটা দাঁড়াও বিন্দুকালে দেখাই। এটা হচ্ছে আমার বৃত্তস্থ কোণ। এটা আমার কি কোণ ভাইয়া? বৃত্তস্থ কোণ বিএসি। তারপর এটা কি ভাইয়া? এটা হচ্ছে আমার কেন্দ্রস্থ কোণ, তাই তো? হ্যাঁ, তাহলে আমাকে প্রমাণ করতে বলছে কোণ বিএসি সমান 2, না ভুল লিখছি, কোণ, হ্যাঁ 2 বিএসি সমান কোণ বিওসি। তার মানে কি এই কেন্দ্রস্থ কোণের মান বৃত্তস্থ কোণের কয় গুণ ভাইয়া? 2 গুণ। এটা আমাকে প্রমাণ করতে বলছে। তাহলে চলো প্রমাণটা দেখি আমরা। আগে চিত্রটা আমি এখানে এঁকে দিই একবার। কি দিয়েছে নাম? এ বি সি, তাই না? লিখো তাহলে এ বি সি ডি, এটা হচ্ছে ও, তাই তো? শেষ চিত্র। এবার দেখো কি প্রমাণ করতে বলেছে আমাকে। কোণ বিওসি সমান, কোণ বিওসি সমান 2 বিএডি, নাকি বিওসি সমান 2 বিএসি, 2 বিএসি, 2 বিএসি, এটা আমাকে প্রমাণ করতে বলছে। আচ্ছা ঠিক আছে, প্রমাণ করব চলো। তাহলে দেখো প্রথম স্টেপ কি, দেখো ত্রিভুজ এওবি এর বহিস্থ কোণ, এই যে ত্রিভুজ এওবি, এই যে ত্রিভুজ এটা এওবি, এই ত্রিভুজের বহিস্থ কোণটা কি বলো তো ভাইয়া?
এটার বহিস্থ কোণ কোনটা বলো তো? বিওডি। এই দেখো বিওডি, এটা আমার বাইরের কোণ না? এই দেখো এই কোণটা আমার বাইরের কোণ না? সো লিখলাম ত্রিভুজ এওবি এর, এই ত্রিভুজ এওবি এর বহিস্থ কোণ কোণ বিওডি। লিখলাম কোণ বিওডি সমান কি হবে বলো তো? বহিস্থ কোণ অন্তস্থ বিপরীত কোণ দ্বয়ের কি সমষ্টি সমান হয়। কি বলেছি ভাইয়া? বহিস্থ কোণ সবসময় বিপরীত যে অন্তস্থ কোণগুলো থাকবে সেগুলো সমষ্টি সমান হয়। তাহলে এবার দেখো এই বিএডি এর বিপরীত অন্তস্থ কোণ কারা কারা? বিএও, এ বিও, তাই না? একটু দেখো এটার দিকে তাকাও, ওয়েট একটা ভিন্ন কালি দিয়ে দেখাই। এটা আমার কোণ তো, এবার এই কোণের বিপরীত দিকে যাও, এই কোণের বিপরীত কখনো এটা হবে না? হবে না ভাইয়া। তাহলে এই কোণের বিপরীত কোণটা হবে এটা হবে, এই কোণের বিপরীত কোণটা হবে এটা হবে। দেখো সামনাসামনি একদম বিপরীত বিপরীত, অপোজিট অপোজিট। তাহলে কয়টা পাইছি? দুইটা পাইছি। কি কি? একটা বিএও যোগ এ বিও, দেখো লিখছি বিএও যোগ এ বিও। বোঝা গেছে ভাইয়া? হ্যাঁ বোঝা গেছে, ডান। তাহলে এবার দেখো, এরপর দেখো ত্রিভুজটা এটা শেষ, এরপর এটাতে আসো ত্রিভুজ এওসি। আচ্ছা এবার ত্রিভুজ এওসিতেও কি সেমভাবে লেখা যায় না? লেখা যায়, তবে এটাতে একটু আমরা সাজাই। ত্রিভুজ এওবি এ ও এ সমান কি আবার? ওবি না? এই দেখো লিখলাম ও এ সমান ওবি। কেন? কারণ দেখো এটা কি বৃত্তের ব্যাসার্ধ, এটাও কি বৃত্তের ব্যাসার্ধ, তাহলে লিখলাম ও এ সমান ওবি। আবার দেখো বিএও সমান এ বিও। কেন? কারণ সমদ্বিবাহু ত্রিভুজের ভূমি সংলগ্ন কোণ দুটি সমান। এটা ছাড়া তুমি এটাও লিখতে পারো, তুমি যেহেতু প্রমাণ করছো ও এ সমান ওবি, ও এর বিপরীত কোণটা আর ওবি এর বিপরীত কোণ দুটো কি হবে? পরস্পর সমান হবে। তাহলে কোণ সমান দেখাইছি, একটা কোণ সমান দেখাইছি, একটা বাহু সমান দেখাইছি। ওকে গেল। এবার দেখো কি লেখা যায়, কোণ বিওডি সমান 2BAO। কেমন আসছে দেখো তো একটু? বিএও সমান যদি এ বিও হয়, এই দেখো এ বিও হয়, তো এই বিওর জায়গায় কি আমি লিখতে পারি কোণ বিএও? লিখে দিলাম কোণ বিএও। এবার দেখো এখানে একটা বিএও, এখানে একটা হয়, কয়টা টোটাল কয়টা হয়? দুইটা বিএও সমান কি কোণ বিওডি। এই যে কোণ বিওডি, তাহলে লিখলাম দেখো কোণ বিএওডি সমান, এই যে কোণ বিওডি সমান 2BAO। শেষ, লিখা শেষ। এই যে বিওডি সমান 2BAO। সেম ভাবে একটু দেখো এই ত্রিভুজের ক্ষেত্রে যদি আমি যাই, এই ত্রিভুজের বহিস্থ কোণ কোনটা? সিওডি না? তার মানে এখানেও বলা যায় সেম ভাবে কোণ সিওডি সমান 2 CAO। এই দেখো মিলে গেছে। সেম ভাবে এটাও প্রমাণ করা যায় না ভাইয়া? বোঝা যাচ্ছে? বুঝতেছি কথাগুলা? একটু দেখো সি, এই যে এ ও সি, এই ত্রিভুজটার বৃত্তস্থ কোণ কোনটা? বাইরের বৃত্তস্থ কোণ কোনটা? এটা না? সিওডি। তো সিওডির বিপরীত অন্তস্থ কোণগুলোর যোগফল এই সেম ভাবে এবার এইভাবে আসবে। তাহলে কি লেখা যায়? সিওডি সমান 2 CAO। এই যে লিখলাম। এবার এটা আর এটা থেকে কি লেখা যায় বলো? বিওডি যোগ সিওডি করো, এবার এই দুটো যোগ করো, কি পাচ্ছি? 2BAO যোগ 2CAO। তার মানে কি? অর্থাৎ বিওসি কেমন আসছে দেখো তো একটু? বিওডি যোগ সিওডি, বিওডি যোগ সিওডি মানে কি? বিওসি না? এই যে বিওসি না? একটু দেখো বিওডি যোগ সিওডি মানে কি? এই লাইনটা না? তার মানে কি কোণ বিওসি, এই যে কোণ বিওসি সমান কি 2BAC। এটা কিভাবে আসছে আবার দেখো, বিএও যোগ সিএও কি আসছে? বিএসি। তাহলে 2BAC পারা যাবে। এখান থেকে 2টাকে কমন নাও, কমন নিলে কি হচ্ছে? বিএও যোগ সিএও। এবার যোগ করো কোণ বিএও কোণ সিএও মিলে কি পাচ্ছি? বিএসি পাচ্ছি। ক্লিয়ার? শেষ, প্রমাণিত। বুঝতে পারছি? এটা এটা কিন্তু খুব বেশি ইম্পর্টেন্ট, মনে থাকবে। দেখো দেখে নাও একবার, এটা অনেক বেশি ইম্পর্টেন্ট বলে দিলাম। ঠিক আছে, চলো পরের স্লাইডে যাই। এবার দেখো কি লিখেছে, অন্যভাবে বলা যায় বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের কি হয়? অর্ধেক হয়। তার মানে উল্টাটা আর কি, যেহেতু এটা দ্বিগুণ হয় এখন কি বলছে? অর্ধেকও হয়। আচ্ছা একটা কাজ দিয়েছে দেখো, ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে এবিসি বৃত্তের AC রেখা কেন্দ্রগামী হলে উপপাদ্য 20 প্রমাণ করো। সো উপপাদ্য 20 যেটা সেটা তোমরা বাসায় বসে প্রমাণ করবা। 21 নম্বর উপপাদ্যটা দেখি চলো। বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণগুলো কি? পরস্পর সমান। আচ্ছা এখন বলেছে যে একই চাপের উপর যে বৃত্তস্থ কোণগুলো আছে সেই বৃত্তস্থ কোণগুলো যে পরস্পর সমান সেটা আমাদেরকে দেখাতে হবে। চলো দেখি। এই দেখো চিত্র, খুব পিকুলিয়ার একটা চিত্র, তাই না? আচ্ছা এই চিত্রে দেখো কি লিখেছে, ও বৃত্তের কেন্দ্র। হ্যাঁ এই যে ওটা আমার কি? বৃত্তের কেন্দ্র। এবং বৃত্তের BCD চাপের উপর, এই যে BCD চাপের উপর
দণ্ডায়মান বিএডি এবং বিইডি দুটি বৃত্তস্থ কোণ। কোনটা কোনটা? একটা বিএডি, বিএডি এই যে একটা বৃত্তস্থ কোণ পেলাম। এরপর আরেকটা করবো কোনটা? এই যে এটা বিইডি, এই দুটো বৃত্তস্থ কোণ। সো এই দুটো বৃত্তস্থ কোণ এখন যে সমান সেটা আমাকে প্রমাণ করতে হবে। তার মানে কি কোণ বিএডি সমান কোণ বিইডি, এটা প্রমাণ করতে হবে আমাকে। ঠিক আছে, চলো প্রমাণটা দেখি এবার। আচ্ছা চিত্রটা তো এখানে আঁকা নাই, চিত্রটা এখানে একটু চিত্রটা হয়নি, দাঁড়াও ভালো করে আঁকি চিত্রটা, একটু ওয়েট, এটাকে আগে ডিলিট করে দিই স্লাইডটাকে। ওকে ডান। এবার এটাকে নিয়ে আসি, দাঁড়াও। ঠিক আছে, এটা হচ্ছে আমার চিত্র। ওকে ডান। এবার দেখো এখানে বিসিডি চাপের উপর একটু দেখো তো আমার এখানে চাপ কোনটা? এই যে এটা আমার চাপ না, বিসিডি। এই বিসিডির চাপটা কি বলতো, অধিচাপ নাকি উপচাপ ভাইয়া? এটা হচ্ছে উপচাপ। এটা কি? উপচাপ। এখন এই বিসিডি চাপের উপর বুঝছো আমার যে বৃত্তস্থ কোণটা আছে সেটা কি? একটা হচ্ছে বিএডি আর একটা কি বিইডি। তাহলে সেটা কোনটা দেখো তো? এই দেখো লিখেছি বিওডি। কোনটা কেন্দ্রস্থ কোণ? কোনটা? বিওডি না? এই যে কেন্দ্রস্থ কোণ কোনটা? বিওডি। আর বৃত্তস্থ কোণ কোনটা? বিএডি আর বিইডি। তাহলে কেন্দ্রস্থ কোণ কোনটা ছিল ভাইয়া? যেটা কেন্দ্র ক্রিয়েট করে সেটা হচ্ছে কি কোণ? আমার কেন্দ্রস্থ কোণ। তাহলে আমার এই বিসিডি চাপের উপর কেন্দ্রস্থ কোণ কে? বিওডি। লিখলাম দেখো বিওডি। এরপর দেখো সুতরাং বিওডি সমান আমরা কি জানি? কেন্দ্রস্থ কোণ সমান আমরা কি জানি? কেন্দ্রস্থ কোণ সমান আমরা জানি যে 2 ইন্টু বৃত্তস্থ কোণ, তাই না? তাহলে আমি লিখতে পারি বিওডি সমান 2 ইন্টু বিএডি বা বিওডি সমান 2 ইন্টু বিইডি। শেষ, লেখা শেষ। এবার দেখো তাহলে 2 বিএডি সমান কি লেখা যায়? 2 বিইডি লেখা যায়। এই যে 2 বিএডি সমান 2 বিইডি। এবার একটা জিনিস দেখো তো একটু, 2 2 কাটাকাটি চলে যায়, তাহলে কি থাকে খালি? কোণ বিএডি সমান কোণ বিইডি। শেষ, প্রমাণিত। এই দুটো কি কোণ ছিল ভাইয়া? বৃত্তস্থ কোণ ছিল। প্রমাণিত হয়ে গেছে, সমান চলে আসছে। সহজ না একদম? এটা লিখে নাও, বুঝে নাও। শেষ, তুলা শেষ। ওকে নেক্সট যাই তাহলে। উপপাদ্য 22, অর্ধবৃত্তস্থ কোণ এক সমকোণ। এটা এমসিকিউর জন্য খুব ইম্পর্টেন্ট, সাথে উপপাদ্যের জন্য লিখে রাখো। অর্ধবৃত্তস্থ কোণ কি ভাইয়া? এক সমকোণ। অর্থাৎ অর্ধবৃত্তস্থ কোণের মান হচ্ছে এক সমকোণ। তাহলে বৃত্তস্থ কোণের মান কত হবে ভাইয়া? 2 সমকোণ। মনে থাকবে, একটা বৃত্তস্থ কোণের মান কত হবে ভাইয়া? 2 সমকোণ হবে। আর অর্ধবৃত্তস্থ মানে কি? হাফ না? সো অর্ধবৃত্তস্থ কোণের মান কত? এক সমকোণ। সেটা এখন আমরা প্রমাণ করব, চলো। এই যে চিত্র দেখো, ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে এবি একটি ব্যাস। এই যে এবিটা কি আমার ভাইয়া? ব্যাস। এবং কোণ এসিবি একটু অর্ধবৃত্তস্থ কোণ। দেখো তো একটু, এসিবি একটা কি কোণ? অর্ধবৃত্তস্থ কোণ। আচ্ছা এটা হচ্ছে আমার অর্ধবৃত্তস্থ কোণ। প্রমাণ করতে হবে কোণ এসিবি একটি সমকোণ। হ্যাঁ, কারণ অর্ধবৃত্তস্থ কোণ মান কত? এক সমকোণ, সেটাই আমাকে প্রমাণ করতে হবে। চলো প্রমাণ করি। তো প্রথমে চিত্রটা এঁকে নিলাম। ACB, ACBO D, এটা আমার কেন্দ্র। এবার দেখো
এডিবি চাপের উপর, এই যে এডিবি এই চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণ কোনটা আগে বের করো। বৃত্তস্থ কোণ কোনটা বলো তো? এটা না? এটা আমার বৃত্তস্থ কোণ না ভাইয়া? এই যে দুইটা জায়গায় মিলিত হয়েছে সেটা কি? এসিবি। এই দেখো লিখলাম কোণ এসিবি। সো এবার আমরা কি জানি? বৃত্তস্থ কোণ সমান কেন্দ্রস্থ কোণের কত? হাফ গুণ। তাহলে এবার হাফ ইন্টু কেন্দ্রস্থ কোণ কত ভাইয়া বলো তো? এ ও বি না? কেন্দ্রের মধ্যে যে কোণটা উৎপন্ন করে, কেন্দ্রের মধ্যে উৎপন্ন কে করছে? এই যে এ ও বি করছে। তাহলে এটা হচ্ছে কোণ এসিবি সমান, কোণ এসিবি সমান হাফ ইন্টু কোণ এ ও বি। এবার একটা জিনিস ভালো করে খেয়াল করে দেখো, এ ও বি টোটাল ভ্যালু কত? 180 ডিগ্রি। মানে কি ভাইয়া? এক সরল কোণ। এখন দেখো তাহলে হাফ ইন্টু 180 ডিগ্রি কত আসে ভাইয়া? 90 ডিগ্রি চলে আসে। শেষ। তো 90 ডিগ্রি মানে কি ভাইয়া? 1 সমকোণ। প্রমাণিত হয়ে গেছে। শেষ। একদম ইজি না? খালি 2 লাইনের ম্যাথ, খালি শেষ। পারবো? ওকে, ডান। চলো পরেরটাতে যাই। অনুসিদ্ধান্ত 4 কি বলেছে দেখো, সমকোণী ত্রিভুজের অতিভুজকে ব্যাস ধরে বৃত্ত অঙ্কন করলে তার সমকোণিক শীর্ষবিন্দু দিয়ে যাবে। কি বলেছে? একটা সমকোণী ত্রিভুজ আঁকলাম। এই সমকোণী ত্রিভুজের এই যে অতিভুজ, এই যে অতিভুজকে ব্যাস ধরে যদি বৃত্ত আঁকি, এই অতিভুজটাকে যদি আমি কি আঁকি ভাইয়া? ব্যাস ধরে বৃত্ত আঁকি, তবে তা সমকোণিক শীর্ষবিন্দুতে যাবে। তার মানে কি? এখন যদি আমি এটার একটা সেন্টার বের করি, সেন্টার মানে কি? এটার যদি মধ্যবিন্দু বের করি, তো সেটা আমার বৃত্তের কেন্দ্র হবে না? এরপর এই মাপটা নিয়ে যদি আমি একটা বৃত্ত আঁকি, এই আঁকলাম ধরো, এরকম কিছু একটা হবে, ঠিক আছে? এটা এখানে মিলে যাবে যদি আঁকি, তবে এটা কি দিয়ে যাবে? এই যে সমকোণিক শীর্ষবিন্দু দিয়ে যাবে। এটা কি আমার সমকোণিক শীর্ষবিন্দু দিয়ে যাবে। ক্লিয়ার? অনুসিদ্ধান্ত 5 দেখি চলো। কোন বৃত্তের অধিচাপে অন্তর্লিখিত কোণ কি হবে ভাইয়া? সূক্ষ্মকোণ হবে। এগুলো এমসিকিউর জন্য খুব বেশি ইম্পর্টেন্ট, বারবার বলতেছি ভাইয়া, এগুলো এমসিকিউর জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। কোন বৃত্তের অধিচাপে অন্তর্লিখিত কোণগুলো কি হবে? পরস্পর সূক্ষ্মকোণ হবে। কাজ প্রমাণ করো কোন বৃত্তের উপচাপে অন্তর্লিখিত কোণ কি? স্থূলকোণ হবে। সো এটাও কি এমসিকিউর জন্য খুব ইম্পর্টেন্ট, লিখে রাখি এগুলা এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট। যে ভাইয়া দাগিয়ে দিচ্ছি, এগুলো দাগিয়ে রেখো। কোন বৃত্তের অধিচাপে কি হয় ভাইয়া? অন্তর্লিখিত কোণ স্থূলকোণ হয়, আর উপচাপে কি হবে? স্থূলকোণ হবে। ক্লিয়ার? সো আজকের এই 8.2 এর কনসেপ্ট ক্লাস এখানে শেষ হচ্ছে। আগামী ক্লাসে আমরা 8.2 এর এক্সারসাইজগুলো করব। ঠিক আছে? তাহলে আজকের ক্লাস এই অবধি। টাটা।